In a shocking incident, 25-year-old PhD scholar Ram Swarup Iswaram at IIT Kanpur died by suicide after jumping from his 6th floor. लखनऊ में यूपीएससी का पेपर अच्छा न होने से परेशान एक 26 साल के युवक ने गोमती नदी में कूदकर आत्महत्या कर ली। 25-year-old medical student Dr. Navdeep Singh, who topped NEET in 2017, was found dead on Sunday morning. From IIT Madras in the campus where another student has allegedly died by suicide. একটা ছোট্ট চিঠি, তাতে লেখা, সরি বাবা, তোমাদের আশা আমি পূর্ণ করতে পারলাম না, পারলে ক্ষমা করো। এইটুকু লিখে নিজের ফোনটা ছুঁড়ে ভেঙে ফেলে দিয়ে তারপর নিজেকেও শেষ করে দিয়েছিল আদর্শ। ভোপালের ক্লাস 10-এর ছাত্র, বাবা মার একমাত্র সন্তান। বয়স হয়েছিল মাত্র 15 বছর। তার নিথর শরীরটার পাশেই পাওয়া গিয়েছিল এই সুইসাইড নোটটা। এইরকম আরও একটি ঘটনা নাসিকের সঞ্জয় নেরকার। অনেক স্বপ্ন দেখেছিলেন ছেলে ভরত আইআইটি থেকে পড়বে। 2022-এ সেই স্বপ্ন সফল হয়েছিল। গর্বের কোনো শেষ ছিল না। ছেলে আইআইটিতে পড়ে বলে কথা। সহকর্মী থেকে প্রতিবেশী সবাই বলে সঞ্জয়জির ছেলে একদম হীরের টুকরো। 2024-এর ফেব্রুয়ারি মাসের একদিন ভরত হঠাৎ বাবাকে ফোন করে অসময়। আশ্চর্য হলেও খুশি হয়েছিলেন সঞ্জয়জি। कैसे हो बेटा, पढ़ाई ठीक से चल रहा है ना? জিজ্ঞেস করেছিলেন ছেলেকে। ছেলে বলেছিল, হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে, শুধু তোমার গলাটা একটুখানি শুনতে চাইছিলাম। সেই শেষবার ফোন এসেছিল ছেলের কাছ থেকে। তারপর নিজেকে শেষ করে দেয় ভরত। সঞ্জয়জি আজও অফিস থেকে এসে সেই ফোনের সেটটার দিকে তাকিয়ে থাকে রোজ। যদি কোনো অলৌকিকভাবে বেজে ওঠে ফোনটা আর ওপাশ থেকে ছেলে ভরতের গলার স্বর ভেসে আসে, কেমন আছো বাবা, আমি চলে যাওয়ার পর তোমাদের কোনো কষ্ট হয়নি তো? After the alleged death by suicide of Varat Sanjay Nerkar, a student of MTech and resident of Dronagiri Hostel at the Indian Institute of Technology, Delhi, on February 15th, the students took up the cause of prevention of student suicides with greater gusto. এই ঘটনাগুলো কিন্তু একদমই বিচ্ছিন্ন ঘটনা নয়। খবরের কাগজ খুললেই আজকাল দেখতে পাওয়া যায় যে আমাদের শিশুরা আত্মঘাতী হয়ে উঠেছে পড়াশোনার চাপে। যেই এডুকেশনের দায়িত্ব ছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার, নামি দামি ইনস্টিটিউটে পড়তে হবে, না হলে জীবন ব্যর্থ, পরিবারের সম্মান বলে কিছু থাকবে না। আইআইটি, আইআইএম, মেডিকেল কলেজ ইত্যাদি তৈরি হয়েছিল যাতে জাতি গঠনের কাজ করে এই ইনস্টিটিউশনগুলো। কিন্তু আজ কি দেখা যাচ্ছে? এই এডুকেশন সিস্টেম আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা প্রেশার কুকার হয়ে উঠেছে। সবাই হয়তো চরমপথটা বেছে নিয়ে আত্মঘাতী হচ্ছে না, কিন্তু নিজেদের প্রতি কনফিডেন্সটা চিরকালের মতো চলে যাচ্ছে বেশিরভাগেরই। বাবা মারা নিজেদের সব কিছু নিঃশেষ করে দিচ্ছেন সন্তানের জন্য। সেই সন্তান যখন বাবা মার স্বপ্নকে পূরণ করতে ব্যর্থ হচ্ছে, তখন সেই বাবা মাই শত্রু হয়ে উঠছে। তোর জন্য কি না করেছি, ভালো স্কুল, ভালো টিউশন, এত এত টাকা ধার নিয়েছি, চাকরিতে প্রমোশন নিইনি, আর তুই এইভাবে আমাদের নাম ডোবালি। এই সমস্ত কথাগুলো কতবার বলেছি আমাদের সন্তানদের, বুঝতেও পারিনি যে নিজেদের অজান্তে কখন সন্তানদের দূরে ঠেলে দিয়েছি নিজেদের থেকে। অপরদিকে একের পর এক স্টাডি বলছে যে ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা, ইন্ডিয়ান গ্র্যাজুয়েটরা বেশিরভাগই আনএমপ্লয়েবল। তাহলে এই এডুকেশন সিস্টেমটা কি সত্যি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তৈরি, নাকি ওই যে একটা এডুকেশন মাফিয়া তৈরি হচ্ছে তাদের পেট ভরানোর জন্য তৈরি? আর শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা, তাদের পরিবার, আর তার সাথে এখানে যারা শিক্ষকতা করেন তারা। নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার স্ক্যান্ডাল, জড়িত কিছু কোচিং সেন্টার। তাই চলুন দত্ত টক্স চ্যানেলে আজকে আলোচনা করি আমাদের এই এডুকেশন সিস্টেমকে নিয়ে, যেটা আজ একটা মহামারীর চেহারা নিয়েছে, সাথে চূড়ান্ত দুর্নীতির জায়গা হয়ে উঠেছে। আমি আপনাদের সঙ্গে প্রবাল দত্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন অনেক কিছু। অনুরোধ করব লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শাহরুখ খানের একটা পুরনো টিভি শো ছিল, কেয়া পাঁচভি পাস সে তেজ হ্যায়। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর থেকে শুরু করে সমাজের বিভিন্ন জীবিকার উচ্চ শিক্ষিত লোকজন আসতো, আর বলতে গেলে একদম সহজ সহজ প্রশ্নগুলোতে ল্যাজেগোবরে হতো। এই প্রোগ্রামটা আমাদের একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে স্কুল কলেজে আমাদের জীবনের গড়ে ওঠার সময়টা কিভাবে আমরা নষ্ট করি। সেই সময় আমরা কত অদরকারি জিনিস আমাদের মাথাটাতে ডাম্প করি, সেই নিয়ে অযথা টেনশন করি শুধুমাত্র পরীক্ষাতে বসে উগরে দেওয়ার জন্য। তারপর সব ভুলে যাই।
কারণ কি? কারণ স্কুলে আমাদের যা কিছু পড়ানো হয় সেগুলো ভবিষ্যতে গিয়ে অধিকাংশ প্রফেশনে কোনো কাজেই লাগে না। এগুলো আমাদের ভবিষ্যৎকে তৈরি করার জন্য নয়, শুধু কিছু ডিগ্রি আমাদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে। আর এই যে প্রবলেমটা, সেটা শুধু ভারতের নয়, সর্বত্র। আমেরিকাতে আজকের দিনে $1.7 ট্রিলিয়ন স্টুডেন্ট লোন। ভেবে দেখুন, সারা বিশ্বের 193টা দেশের মধ্যে 185টা দেশের জিডিপির থেকে বেশি স্টুডেন্ট লোনের বোঝা এখন আমেরিকার অর্থনীতিতে। প্রায় 4.5 কোটি স্টুডেন্টের ওপর একটা পাহাড়ের মতো চেপে বসেছে। ডিগ্রি হাতে এলেও চাকরির কিন্তু কোনো ভরসা নেই। তার মানে আজকের দিনে আমেরিকাতে লোকজন ইউনিভার্সিটি থেকে যখন বেরোচ্ছে, তখন তাদের হাতে একটা ডিগ্রি সার্টিফিকেট আর ঘাড়ে বিশাল ঋণের বোঝা, আর সামনে অপেক্ষা করছে অনিশ্চিত জীবন। এডুকেশনের ওপর ভরসাই চলে যাচ্ছে আমেরিকার যুব সমাজের। কিন্তু আজকের বিষয়টা আমেরিকা নয়, বিষয় হলো আমাদের ভারত। আমি বলবো যে সৌভাগ্যক্রমে আমাদের দেশে, তাও আমাদের স্কুল কলেজগুলোতে পশ্চিমের অনুকরণে একটা শিক্ষা ব্যবস্থা থাকলেও একটা অদৃশ্য ভারতীয় ব্যবস্থাও সমান্তরালভাবে চলে। আমাদের স্কুল কলেজে কি পড়েছি, পরীক্ষাতে কি লিখেছি বেমালুম ভুলে যাই, কিন্তু স্যার বা ম্যাডামদের কথা কিন্তু ভুলি না। কেউ একটু রাগী ছিলেন বা কেউ একটুখানি বেশি ভালোবাসতেন, দুষ্টুমি করলে কানমোলা যেরকম দিতেন, আবার খেলতে গিয়ে পড়ে গিয়ে হাত পা কাটলে তারাই এগিয়ে আসতেন ফার্স্ট এইড নিয়ে। আমরা তাদের ক্লাসে কি কি নতুন নতুন উপায়ে বাদরামি করেছি, টিচাররা সব দেখেও প্রশ্রয় দিয়েছেন, সেগুলো ভবিষ্যৎ জীবনে এসেও নিজেদের মধ্যে আলোচনা করি। তাদের মধ্যে দিয়ে আমাদের ভারতের গুরুমুখী শিক্ষা ব্যবস্থা কিছুটা হলেও চলছে, যার জন্য এখনও আমাদের শিক্ষা ব্যবস্থা পশ্চিমের দেশগুলোর মতো একটা এডুকেশনের মেশিনে পরিণত হয়ে যায়নি, যেই মেশিন থেকে মেধা নয়, শুধু কিছু ডিগ্রিধারী প্রডিউস হয়ে চলেছে অনবরত। কিন্তু যেইভাবে ভারতের সব কিছু আস্তে আস্তে বিশ্বমানের হবার নাম করে পশ্চিমের অন্ধ অনুকরণ হয়ে দাঁড়াচ্ছে, তাতে আগামী দিনগুলোতে কি হবে কিছুই বলা যায় না। এত কিছু করে আইআইটির ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, কিন্তু তারপর ডেটা বলছে 8,000 আইআইটির ছাত্র কোনো চাকরি পায়নি তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর। আইআইটি বম্বে অথবা আইআইটি মাদ্রাসের মতো টপ র্যাঙ্কিং আইআইটিগুলোতে 30% স্টুডেন্টকে কোনো চাকরির ব্যবস্থা করতে পারেনি ওদের প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। অ্যাভারেজ স্যালারি নেমে গেছে 10 লাখেরও নিচে। এবার আইআইটিতে পড়াশোনা করার একটা কস্ট অ্যানালিসিস করা যাক। আইআইটিতে 4 বছর পড়ার খরচ এখন সাধারণ স্টুডেন্টদের জন্য হলো মিনিমাম 10 লাখের মতো। তার আগে বিভিন্ন কোচিং ইনস্টিটিউশনের খরচ, আইআইটি জেইর প্রিপারেশনের খরচ, সেখানে তো মোটামুটি 2 বছরে আরও 5 লাখের মতো খরচ হয়ে যায়। তার উপর যদি কোটার মতো জায়গাতে থেকে প্রিপারেশন নেওয়া হয়, তাহলে খরচটা আরও অনেক বেশি। এরপর অনেকে 1 বছর কি 2 বছর ড্রপও নেয় আইআইটি বা নিটের প্রিপারেশনের জন্য। তার মানে চাকরির জীবন থেকে ওই বছরগুলো কমে গেল। এরপরে যদি আইআইটি বা অন্য কোনো নামি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া যায়, তাহলে তাও বা ঠিক আছে, কিন্তু যদি না পাওয়া যায়, তাহলে এই বছরগুলো টাকাগুলো সব চলে। অনেক ছাত্র সারা জীবন সেই ব্যর্থতার গ্লানি থেকে কিন্তু বেরোতে পারে না। আর যারা বহু চেষ্টার পর আইআইটিতে ঢুকতে পারলো, তাদের জন্য সামনে অনিশ্চিত জীবন। কারণ আইআইটি শুধু সেইগুলোকেই বিজ্ঞাপন করবে যেটা হচ্ছে সেই বছরের হায়েস্ট স্যালারি, কিন্তু সেটা যে সার্বিক চিত্রটা নয়, সেটা কিছু ডেটা অ্যানালিসিস করলে তবেই বোঝা যায়। আর শুধু চাকরি জীবন শুরু করার ক্ষেত্রেই নয়, ভবিষ্যৎ জীবনেও কি নামি দামি ডিগ্রিগুলো কোনো কাজে দেয়? 18 বছরের এক্সপিরিয়েন্স সাথে আইআইটির ডিগ্রি, চাকরি নিয়ে কোনোদিন কোনো চিন্তাভাবনা তো থাকারই কথা নয়, তাই তো? বাস্তবের চিত্রটা কিন্তু একদমই সেরকম নয়। দুর্দিনে ওই নামি দামি সার্টিফিকেটের মূল্য এক টুকরো কাগজ ছাড়া আর কিচ্ছু নয়। অথচ দেখুন, সেই স্বপ্নই আমাদেরকে দেখানো হয়েছে চিরকাল। যত দামি সার্টিফিকেট তত মজবুত ক্যারিয়ার। শুধু আইআইটি নয়, সাথে নিট, আইএএস, ইউপিএসসি। কেউ স্বপ্ন দেখে ডাক্তার হবে, কি কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি বাবু হবার। এই স্বপ্নের পেছনে আমাদের বাচ্চারা নিজেদের কৈশোর আর তাদের বাবা মারা তাদের সারা জীবনের সঞ্চয়কে বাজি রাখে। তখনই সেই স্বপ্ন পূরণের গ্যারান্টি নিয়ে উপস্থিত হয় কোচিং সেন্টারগুলো। মধ্যবিত্তের স্বপ্নকে বিজনেস মডেলে পরিণত করেছে কোচিং মাফিয়ারা। আর তার ফলে কি হচ্ছে? কোটা, যেটা হলো এই কোচিং সেন্টারের হাব, সেটাই হয়ে উঠেছে সুইসাইড সিটি অফ ইন্ডিয়া। ভালো মাইনের চাকরি আর সেই চাকরির স্বপ্ন দেখার লোক, এই দুই সংখ্যার মধ্যে বিস্তর ফারাক। টপ টায়ার ইঞ্জিনিয়ারিং কলেজে টোটাল সিট সংখ্যা মাত্র 60,000, আর সেখানে
15 লাখ স্টুডেন্ট প্রতি বছর জেইই দিয়ে অ্যাডমিশন পাওয়ার চেষ্টা করে। 24 লাখ স্টুডেন্ট নিট দিতে বসেছিল, যেখানে 1,10,000 সিট রয়েছে ডাক্তারি পড়ার জন্য সারা ভারতে। ডিমান্ডের তুলনায় সাপ্লাই মাত্র 4%-এরও কম। একই রকম চিত্র সেই ইউপিএসসি, এসএসসি, আইএএস সব কিছুতে। এবারে এই যে এন্ট্রান্স এক্সামের নাম করে যেই পরীক্ষাগুলো হয় তার সঙ্গে আসল বিষয়টার কিন্তু কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন, কম্পিউটার সায়েন্স নিয়ে কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কতটা নলেজ তার আছে সেটার কোনো পরীক্ষা হয় না জয়েন্ট এন্ট্রান্সে। সে কেমিস্ট্রির কমপ্লেক্স ইকুয়েশন, ফিজিক্সের ফর্মুলা এসবগুলো কতটা মুখস্থ করেছে সেটাই মুখ্য। তার ফলে কি হলো, না জানলো কম্পিউটারের অ্যালগোরিদম, না বুঝলো বিজ্ঞানের আসল মানে। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের ওপর বিভিন্ন প্রবলেম সলভ করার ট্রিক্সগুলো কতটা শিখেছে সেটার পরীক্ষা হয় এই এন্ট্রান্স এক্সামে। আর এই ট্রিক্সগুলো শিখিয়ে দেওয়ার কাজগুলো করে এই কোচিং ইনস্টিটিউশনগুলো। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের তথ্য অনুযায়ী ভারতের 27% ছাত্র স্কুল নয় কোচিং সেন্টারের উপর বেশি ভরসা করে। 2024-এ এই কোচিং ইন্ডাস্ট্রির ভ্যালু ছিল 58,000 কোটি। বলা হচ্ছে 2028-এ এর ভ্যালুটা দাঁড়াবে 1,33,000 কোটি। বছরে 15% হারে বৃদ্ধি পাচ্ছে এই ইন্ডাস্ট্রি। ডিমান্ড আর সাপ্লাইয়ের বিশাল গ্যাপ সব সময় জন্ম দেয় একটা মাফিয়া রাজের। সবার মধ্যে একটা ভয় তৈরি করা হলো যে কোচিং না নিলে ডিসিপ্লিন আসবে না, ডিসিপ্লিন না আসলে ফোকাস আসবে না, ট্রিক্সগুলো প্র্যাকটিস হবে না, আর তাহলেই পিছিয়ে পড়বে আর হারিয়ে যাবে লক্ষ কোটির ভিড়ে। বাবা মা তো স্বপ্ন দেখেছে আমার সন্তান হবে লাখো মেয়ে এক, তাই সেই লাখো মেয়ে এক হবার দৌড়ে সবাই ঝাঁপিয়ে পড়ছে, আর সেখান থেকেই শুরু এক্সপ্লয়টেশনের। দেখা যাক এই কোচিং মাফিয়ার বিজনেস মডেলটা কী। লেভেল 1, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে স্বপ্ন বিক্রি। রাস্তা জুড়ে হোর্ডিং থেকে টিভির পর্দা, খবরের কাগজ থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্র আইআইটির প্রথম 20 জনের মধ্যে 15 জনই আমাদের এই বলে দাবি করা হচ্ছে। AIR1 আমাদের স্টুডেন্ট, কিন্তু সেই একই AIR1 স্টুডেন্ট আমাদের এখানে ছাত্র বলে দাবি করে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশন। আকাশ ইনস্টিটিউশন থেকে শুরু করে নারায়ণা সবাই। শুধু তাই নয়, একই স্টুডেন্টের ছবি দিয়ে তাকে প্রথম স্থানাধিকারী এবং একাদশ স্থানাধিকারী বলে দেখিয়েছিল নারায়ণা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেই সব স্টুডেন্টরা হয়তো কিছু মক এক্সাম দিয়েছিল এই ইনস্টিটিউশনগুলো থেকে, অথবা সেই ইনস্টিটিউশন তাদের টাকা দিয়েছে এটা বলার জন্য যে ওই ইনস্টিটিউশন থেকে পড়ে তারা জেইই বা নিটের ভালো রেজাল্ট করেছে। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি বা CCPA থেকে এই সমস্ত কোচিং ইনস্টিটিউশনগুলোকে নোটিশও জারি করা হয়েছে 2025-এ। এদের মধ্যে ছিল খান স্যারের খান স্টাডি গ্রুপ। তারা দাবি করেছিল যে ইউপিএসসিতে 933 জন সিলেক্টেডের মধ্যে 682 জন তাদের ইনস্টিটিউটের। দৃষ্টি আইএএস দাবি করেছিল যে তাদের 216 জন ক্যান্ডিডেট ইউপিএসসি ক্র্যাক করতে পেরেছে। ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে মাত্র 7 জন ক্যান্ডিডেট ঠিকঠাক দৃষ্টি আইএএসের স্টুডেন্ট ছিল। খান স্যারকে আর দৃষ্টি আইএএসকে ফাইন করা হয়, কিন্তু ফাইনের পরিমাণ দুক্ষেত্রেই ছিল মাত্র 5 লাখ টাকা। এই ধরনের ইনস্টিটিউশনের কাছে যেটা একদম নস্যি, তাই এই ধরনের মিথ্যা বিজ্ঞাপন বন্ধ হয় না। এই মিথ্যে সবচেয়ে বেশি মাসুল গোনে মফস্বল বা গ্রামাঞ্চলের ছাত্রদের পরিবার। লেভেল 2, স্কলারশিপের ট্র্যাপ। আপনার সন্তান কোচিং ইনস্টিটিউশন থেকে স্কলারশিপ পাচ্ছে, মানে তার মধ্যে সম্ভাবনা আছে। কোচিং ঠিকঠাক পেলে হয়তো ভালো করতেও পারে। এবার আপনার সন্তানের ঠিকঠাক কোচিং দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। স্কলারশিপ পাওয়ার পরও আপনি যদি সন্তানকে এই ইনস্টিটিউশনে ভর্তি না করান, তাহলে আপনি নিজের সন্তানকে বঞ্চিত করছেন। এই রকম একটা মাইন্ড গেম খেলতে থাকে আপনার সাথে এই ইনস্টিটিউশনগুলো। কিন্তু বাস্তবে যেটা হলো যে স্কলারশিপের পরেও যতটা টাকা দিতে হয় সেটাও কিন্তু কয়েক লক্ষ টাকা। লেভেল 3, নো রিফান্ড পলিসি। বেশিরভাগ ট্রেনিং ইনস্টিটিউশনে 2 বছরের ফিস একবারে জমা দিতে হয়। এরপর পড়ানো ভালো লাগলো না বা অন্য কোনো কারণে যদি কন্টিনিউ না করতে পারে, তাহলে সেই টাকা বেশিরভাগ ক্ষেত্রেই ফেরত পাওয়া যায় না। যদিও গভর্নমেন্টের রুল আছে যে টাকা ফেরত দেওয়ার, কিন্তু সেই সমস্ত নিয়মকে তুড়ি মেরে উড়িয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে অ্যালান ইনস্টিটিউশন থেকে ফিজিক্সওয়ালা সবাই। ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে 2023 সালে 1
এক বছরে টোটাল 16,000-এর বেশি কমপ্লেন লজ করা হয়েছে। 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত কনজিউমার অ্যাফেয়ার মিনিস্ট্রি 600 জন স্টুডেন্টের হয়ে লড়ে 1.5 কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে এই ইনস্টিটিউশনগুলোর থেকে। লেভেল 4 কোচিং ইনস্টিটিউশন আর এক্সাম সেন্টারগুলোর আতাত। খুব সম্প্রতি শিবরাজ মোতেগাঁওকর বলে একজন ধরা পড়েছে এই নিটের কোশ্চেন পেপার লিক হওয়ার পর। কে এই ভদ্রলোক? লাটুরের রেনুকাই ক্যারিয়ার সেন্টারের মালিক। বছরে 100 কোটি টাকার ব্যবসা, মহারাষ্ট্রের সবচেয়ে বড় কোচিং ব্র্যান্ড। এই মুহূর্তে ছাত্র সংখ্যা প্রায় 40,000। এই ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। গুজরাটের গোধরাতে নিট পরীক্ষার পর আনসার কি দেখে দেখে কিছু ছাত্রদের ওএমআর শিট ফিল আপ করেছে ইনস্টিটিউশনের টিচাররা। এর বিনিময়ে ছাত্রদের থেকে 10 লক্ষ টাকাও নেওয়া হয়েছে। এই যে একটা স্ট্রাকচার বললাম, এগুলো ছাড়াও অনেক সময় হয় যে টাকা নিয়ে ট্রেনিং ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়ে। এক সময় ফিটজি ছিল কোচিংয়ের জন্য সবচেয়ে পপুলার ব্র্যান্ড। 32টা জায়গাতে তারা হঠাৎ করেই সেন্টার বন্ধ করে দেয় 2025-এ। বহু ছাত্রের থেকে আগাম টাকা নিয়ে বসে আছে তারা, কিন্তু ট্রেনিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া সত্ত্বেও সেই টাকা কিন্তু ফেরত দেয়নি। কেস কোর্ট পর্যন্ত যায়, তারপর কোর্ট বাধ্য করে ফিটজিকে টাকা ফেরত দিতে ওই ছাত্রদের। শুধু ছাত্ররা নন, ঠকানো হয় এখানে কাজ করা শিক্ষকদেরও। 7 বছরে 100 কোটি টাকা আয় করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শিক্ষকদের। 2023 সালে বছরে 2.5 কোটি টাকার স্যালারির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। বাস্তবে মাসের পর মাস তাদের মাইনেই দেওয়া হয়নি। তদন্ত করে ইডি দেখতে পায় যে 250 কোটি টাকা ফিটজি আত্মসাৎ করেছে। ওদের ডিরেক্টররা, টপ এক্সিকিউটিভরা নিজেদের প্রপার্টি কিনেছে সেই টাকাতে। অর্থাৎ এই একটা এডুকেশন সিস্টেম চলছে একটা করাপ্টেড মাফিয়া দিয়ে। এর মধ্যে সত্যিই কি কোনো এডুকেশন পাচ্ছে আমাদের যুব সমাজ? এই যে এডুকেশন সিস্টেম নামে আমরা একটা সিস্টেম তৈরি করেছি, যেখানে সায়েন্স অথবা টেকনোলজিকে আমরা আজকের দিনে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রী সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করে। সেখানে আদতে কিন্তু সায়েন্স পড়ানো হয় না, শুধুমাত্র কিছু ফর্মুলা, থিওরি এটসেট্রা মুখস্থ করানো হয়। পরীক্ষামূলক বিজ্ঞান, বৈজ্ঞানিক সুলভ কৌতূহল, নিজস্বতা কোনো কিছুই এখানে তৈরি হয় না। শুধু তাই নয়, এই যে বেড়ে ওঠার সময়গুলোতে বাচ্চাদেরকে শুধু ঘাড় গুজে পড়া মুখস্থ করানো হয়, তাতে কোনো জরুরি লাইফ স্কিল কিন্তু তৈরি হয় না। কর্মক্ষেত্রের আসল সমস্যাগুলোকে তারা মোকাবিলা পর্যন্ত করতে পারে না। তার জন্য স্টাডি বলছে 80% গ্র্যাজুয়েটই আসলে চাকরির যোগ্যই নয়। আর এই সমস্যা শুধু বিজ্ঞান নিয়ে যারা পড়ছে তাদের জন্যই নয়, যারা ইতিহাস নিয়ে পড়ছে তাদের মধ্যে কোনো অনুসন্ধিৎসা তৈরি হচ্ছে না। বাংলা নিয়ে, ইংলিশ নিয়ে যারা পড়ছে তাদের মধ্যে স্বকীয়তা তৈরি হচ্ছে না। শিক্ষক শিক্ষিকারা চাইলেও বাধাগতের বাইরে বেরোতে পারবেন না, তাদেরও বেঁধে দেওয়া হয়েছে একদম ছকের মধ্যে। কিন্তু আমরা সবাই জানি যে আজকের দিনে যে কোনো জায়গাতে সফল হতে হলে ছক ভাঙতে শিখতে হবে। একজনকে ক্রিয়েটিভ হতে হবে, মুখস্থ করে কপি করে কিছুই হবে না। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষের সৃজনশীলতাকেই নষ্ট করে দেয়। আর তাই ডিগ্রিটা হাতে পাওয়ার কিছুদিনের মধ্যেই সব কিছু আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। তখন নিজেদের কাছেই প্রশ্ন জাগে, সত্যিই কি ক্লাস 5-এর পর যা যা মুখস্থ করেছি আমরা, সেটা আমাদের জীবনে কোনো কাজে লেগেছে? নাকি এই এডুকেশন সিস্টেম নামে চলছে বিশ্বজোড়া একটা স্ক্যাম, যাতে সাধারণ মানুষের পকেট ফুটো করে নিজেদের আখের গুছিয়ে চলছে কিছু শ্রেণীর লোক, আর খেসারত দিচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম? প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে শেষ করছি আজকের প্রতিবেদন। ফিরে আসবো আবার পরের প্রতিবেদনে। যেতে যেতে অনুরোধ করব, যদি এই ধরনের প্রতিবেদনগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।